বিগত সরকারের পতনের পর একে একে তাদের মন্ত্রীর এমপিরা যেমন ধরা পড়ছেন, রিমান্ডে যাচ্ছেন, গিয়ে অনেকে অনেক ধরনের তথ্য দিচ্ছেন, ঠিক তেমনি প্রশাসনেরও, বিশেষ করে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও অনেককে এখন গ্রেপ্তার করা হচ্ছে এবং তারা গিয়ে রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। তেমনি একটি তথ্য দিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রিমান্ডে নেওয়ার পর তিনি অবশ্য গণহত্যার দায় এড়াতে পারেননি এবং সম্ভবত তিনি দায় এড়ানোনি। তিনি তার রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যে তথ্যটা দিয়েছেন, তিনি বলছিলেন যে মূলত গণহত্যাটা সংগঠিত হয়েছে ছাত্রলীগ করে আসা যে সকল কর্মী পুলিশে নিয়োগ পেয়েছে তারাই মূলত গণহত্যাটা চালিয়েছে। আমরা একটু দেখি দর্শক, এ ধরনের একটি রিপোর্ট করেছে ঢাকা পোস্টে। আমরা সেখানে তিনি বলছেন যে যখন তারা গোয়েন্দা রিপোর্ট পান যে কোটা বিরোধী আন্দোলন গণ আন্দোলনের রূপ নিতে পারে, সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তিনি কি করেন, তিনি সহ তার ডিএমপির যে আরও পুলিশ কমিশনার আছেন, যেমন এই যে হাবিবুর রহমান, মনিরুল হক, তারপর ডিবি হারুন সহ, তারা গিয়ে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে। আসাদুজ্জামান তখন দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। তারা বৈঠকে যখন জানান যে এই কোটা আন্দোলন গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে রূপ নিতে যাচ্ছে, এই ধরনের গোয়েন্দা রিপোর্ট যখন পান, তখন শেখ হাসিনা ওয়াজেদ নির্দেশ দেন আপনারা আরও কঠোর হন, কঠোর হয়ে আন্দোলনকে মোকাবেলা করুন। ঠিক তখনই শুরু হয় পুলিশের আসলে ক্র্যাকডাউন বা তাদের যে মারমুখী অ্যাকশনগুলো শুরু হয়। সেই আন্দোলনের এক পর্যায়ে যখন আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং ছাত্র সমাজের ব্যাপক উপস্থিতি, ছাত্র সমাজ বললে ভুল হবে দর্শক, ছাত্র সমাজ ফ্রন্টে ছিল, এর সাথে ছিল বিএনপি, জামায়াত সহ দেশের সকল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, চিকিৎসক, শিল্পী সমাজ, শিক্ষক সমাজ সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষই ছিল। যখন এই আন্দোলন ব্যাপকভাবে রূপ লাভ করে, তখন পুলিশ কোনোভাবেই কুলায়ে উঠতে পারছিল না। তখন এক পর্যায়ে সেনাবাহিনী নামানো হয় এবং সেনাবাহিনী নামার পরেও সেনাবাহিনী যখন এই ব্যাপক প্রতিরোধ দেখল, সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকৃতি জানালো, যার ফলে অনেকটা সরকারের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে দেখা দেয় এক ধরনের সমন্বয়হীনতা। আর এই সমন্বয়হীনতার এক পর্যায়ে আবারও শেখ হাসিনার সাথে যখন দেখা করে পুলিশ কর্মকর্তা, তখন তিনি জানিয়ে দেন নির্বিচারে যেন কঠিন অ্যাকশনে যায় এবং গুলি করতেও যেন তারা দ্বিধাবোধ না করে। আর সেই দায়িত্ব যখন দেওয়া হয়, তখন মূলত এই দায়িত্বটা পালন করে ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সরকার আগের থেকেই সাজিয়ে রেখেছিল ওইভাবেই, যাতে করে তারা যে কোনো আন্দোলন মোকাবেলা করতে পারে এবং বিশেষ করে ছাত্রলীগ করে আসা বা যুবলীগ করে আসা সেই পরীক্ষিত নেতাকর্মীদেরকে, যাদেরকে নিয়োগ দিয়েছে সরকার গত 15 বছরে, এদেরকে দেশের অন্যান্য স্থান থেকে তারা কিন্তু ঢাকা শহরে নিয়ে আসে যাতে আন্দোলনটাকে মোকাবেলা করা যায়। তারই এক পর্যায়ে আপনারা জানেন সারা দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোন লাইন সব কিছুই মূলত বিকল হয়ে যায়, কোনো ধরনের যোগাযোগ ছিল না। যখন সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয় যে যেভাবেই হোক গুলি করে হলেও এই আন্দোলনকে থামাতে হবে, তখন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পুলিশের আইজিপি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মধ্যে তাদের কন্ট্রোল রুম থেকে কোনো ধরনের যোগাযোগ না থাকার কারণে মাঠ পর্যায়ে যারা ছিল, আর মাঠ পর্যায়ে আমি আগেই বলছি দর্শক, তারা ছিল মূলত ছাত্রলীগ যুবলীগ করে আসা কর্মী বাহিনী, যাদেরকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, তারা নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে, যার ফলে এই এতটি হত্যাকাণ্ড সংঘটিত এবং প্রায় 1000 জন মানুষ মারা যায়। তেমনি তথ্য দিয়েছেন রিমান্ডে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এটাও বলেছেন যে এই অপারেশনে মূলত ডিএমপির হারুন, হাবিব এবং ছিল আপনার আরেকজন যে মনিরুল, এরাই মূলত নেতৃত্ব দিয়েছে।
তবে শেষের 2 দিন মাঠ পর্যায়ের সাথে তাদের যোগাযোগ ছিল না এবং যে যার মতো করে যেখানেই পেয়েছে অস্ত্র দিয়ে আন্দোলন মোকাবেলা করার চেষ্টা করেছে, যার ফলে পুলিশের এই চূড়ান্ত পর্যায়ে পুলিশের এই মারমুখী হওয়াই মূলত ছাত্র সমাজকে আরও ক্ষিপ্ত করে তোলে। এমনটি তথ্য দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং তিনি পাশাপাশি এর দায়ও এড়াননি। দেখুন দর্শক, এই পর্যায়ে যখন সেনাবাহিনী এসে যখন দেখলো যে গুলি করেও আর থামানো যাবে না, সেনাবাহিনী যখন এই সিদ্ধান্ত থেকে সরে আসলো, গুলি করার সিদ্ধান্ত থেকে, কেন পুলিশ এই জায়গায় অতি উৎসাহী হয়ে গুলির সিদ্ধান্ত নিল এবং এতজন মানুষকে মারল? নিশ্চয়ই পুলিশের কর্মকর্তারা এইটুকু ধারণা বা নলেজ তাদের আছে, যেখানে সেনাবাহিনী বলছে যে সম্ভব না এত মানুষকে কন্ট্রোল করা, যে জনস্রোত, তার মানে এই যে কর্মকর্তারা পুলিশের ছিল মাঠ পর্যায়ে বা ডিএমপির যে বিশেষ করে যে বাহিনী ছিল মাঠ পর্যায়ে, তারা সরাসরি ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদেরকেই নিয়োগ দিয়েছে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে চাই। এবং এই নিয়ে আমি এর আগে 2টি ভিডিও করেছিলাম দর্শক, যে অনেক পুলিশ অফিসার আছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে প্রপারলি যথাযথ কোনো ট্রেনিংই দেওয়া হয়নি এবং একজন পুলিশ অফিসারের বা একজন পুলিশ কনস্টেবলের যে আসলে তার যে দায়িত্বটা কি, কিভাবে একটি ক্রাইসিস মুহূর্তে বা ডিজাস্টার মুহূর্তে এটাকে হ্যান্ডেল করতে হয় বা পরিবেশ পরিস্থিতি বুঝে যে তারা কি ধরনের সিদ্ধান্ত নিতে পারে, আমার কাছে মনে হয়েছে অনেক পুলিশ অফিসারের কথাবার্তা শুনে মনে হয় যে এদেরকে আসলে যথাযথ ট্রেনিংও দেওয়া হয়নি, কিংবা তারা ট্রেনিং নিলেও তারা সরকারের কাছ থেকে এক ধরনের বেপরোয়া নির্দেশ পেয়েছেন যে যেভাবেই হোক মোকাবিলা করতে হবে, কতজন মারা গেল বা না গেল সেটা তাদের কর্তব্যের বিষয় নয়। এখানে সবচেয়ে বড় যেটা আমাদেরকে বিবেচনা আনতে হবে, এই নির্দেশটা দিয়েছেন কে? পুলিশ কর্মকর্তারা দেখা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করছেন প্রধানমন্ত্রীর সাথে পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে। তার মানে প্রধানমন্ত্রী এই হত্যার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে গুলি চালিয়েও আন্দোলন মোকাবিলা করতে। তার মানে প্রধানমন্ত্রী এখানে নিঃসন্দেহে এই হত্যাকাণ্ডের নির্দেশ দানকারী। তিনি এই হত্যার দায় এড়াতে পারেন না, যেমনটি এড়াননি পুলিশের আইজিপিও। কাজেই আমি বটম লাইন টানবো এই কথা দিয়ে দর্শক, যে পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ে ছিল এবং বিশেষ করে তিনি যেটা বলছেন যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যে ছাত্রলীগ করে আসা কর্মীরা যারা পুলিশে এসেছিল তারাই এই হত্যাকাণ্ডটা মূলত ঘটিয়েছে। আমরা এটা ধরে নিতেই পারি বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ তারা যেহেতু অস্ত্রটা পেয়ে গেছে, তারা মনে করছে যে তারা এখন পুলিশের ইউনিফর্ম পরা নয়, তারা এখনও ছাত্রলীগ যুবলীগের কর্মী হিসাবেই মাঠে কাজ করছে। কাজে এদের যেমন বিচার করতে হবে, পাশাপাশি তাদের নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনতে হবে, সুবিচার নিশ্চিত করার জন্য। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।